জীবনের গাইডলাইন শুনবো এবং উনি তোমাদেরই শিক্ষক ডক্টর স্বর্ণালী পোদ্দার ম্যাম, যিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে একজন শিক্ষক হিসেবে আছেন। তোমরা গিয়ে কিন্তু ম্যাডামকে পাবে। তো আশা করি তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আরটিডিএস কর্তৃক আয়োজিত আজকের এই গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামের উপস্থিত সবাইকেই শুভ অপরাহ্ন। আমি প্রথমে সবাইকে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সদ্য চান্সপ্রাপ্ত বিডিএস ডক্টররা। তোমাদেরকে ডক্টর বলেই সম্বোধন করতেছি। আর হয়তো 4-5টা বছর তোমরা অবশ্যই ডাক্তার হবা, ঢুকছো যখন ডাক্তার হয়েই বের হবা, কোনো ওয়ে নাই। আচ্ছা, এরপরে আমি অভিনন্দন জানাই সেই সব অভিভাবকদের যারা নিজেদের সন্তানদের এই হোয়াইট কোট পরার মতো এত বড় একটা অর্জনকে আপনারা চোখের সামনে দেখতে পারতেছেন। এটা আসলেও আপনাদের জন্য যেমন গর্বের তেমনি আনন্দের। আচ্ছা, আমি যদি আমার কর্মজীবন হিসেবে বলি তো সরকারি চাকরির পরে আমি 8 বছর আমার সরকারি চাকরির বয়স, তার মধ্যে আমি 4 বছরই শিক্ষকতা পেশার সাথে জড়িত। আমি তোমরা শুনছো এর মধ্যে যে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে লেকচারার হিসেবে আছি। তো শিক্ষক হিসেবে থাকার কারণে আমার অনেক কিছুই মানে স্টুডেন্টদেরকে অনেক কাছ থেকে দেখা, তাদের সাথে মানে মেশার সুযোগ হয়েছে, এই জন্য অনেক কিছু কথা আমার মাথায় আসতেছে। জানি না এত কিছু বলার সময় বা সুযোগ হবে কিনা। শুরুতে বলি, প্রথমে কিছু জিনিস তোমাদেরকে এখন ফেস করতে হবে। 1 নাম্বার, তোমরা যখন তোমাদের আশেপাশে কোথাও চলাফেরা করবা বা কোথাও যাবা বা কারো কাছে তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে তুমি কোথায় চান্স পাইছো, যখন বলবা যে হ্যাঁ আমি বিডিএস এ চান্স পাইছি, কিছু টার্ম তোমাদের কানে আসবে। ও বিডিএস, ও দাঁতের ডাক্তার, কেন এমবিবিএস এ চান্স হলো না, এরকম কিছু কথা কানে আসবে। খুবই স্বাভাবিক কথা, এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই। ঠিক আছে, যারা জানেন না বা মানুষের জানার সীমাবদ্ধতা থাকতেই পারে, মানুষ এভাবে বলতেই পারেন। এখানে তোমাদের যেটা করতে হবে যে হ্যাঁ, আমি এতটুকু শিওর যে আসলে ছোটবেলা থেকে আমি বড় হয়ে একজন ডেন্টিস্ট হব, আমার মনে হয় না তোমাদের মধ্যে এইরকম এমনি লাইফ কারো ছিল ডাক্তার হব। ঠিক আছে, এবং সেটা অবশ্যই এমবিবিএস ডাক্তার হওয়ার এমনি লাইফটাই তোমাদের ছিল। তো সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি কিছুটা অপ্রাপ্তি তোমাদের আছে। হ্যাঁ, তোমরা ডেন্টিস্ট্রিতে আসছো, সাময়িক মনে হচ্ছে যে আমি তো এমবিবিএস ডক্টর হতে পারলাম না, এটা তো তোমাদেরকে তাহলে মেনে নিতেই হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, সৃষ্টিকর্তাই সর্বোত্তম পরিকল্পনাকারী। তুমি যে এখানে আসছো এটা অবশ্যই সৃষ্টিকর্তার পরিকল্পনাতেই আসছো এবং এটাই তোমার জন্য বেস্ট। সুতরাং কে কি বললো না বললো এটা নিয়ে আসলে তোমাদের মাথা ব্যথা করা, মন খারাপ এসব কোনো দরকার নেই। ঠিক আছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার কথা, তোমরা ম্যাক্সিমামই হয়তোবা তোমাদেরকে হোস্টেলে থাকতে হবে। এতদিন হয়তোবা তোমাদের মোটামুটি সবাই বাসায় থেকেই পড়াশোনা করছো, সুতরাং এটা তোমাদের জন্য একটা নতুন লাইফ, হোস্টেল লাইফ। আচ্ছা, তোমরা সবাই জানো যে বাংলাদেশ আসলে একটা উন্নয়নশীল দেশ বা বলতে গেলে আসলে একটা গরিব দেশ। হ্যাঁ, আমরা যেই সেক্টরে যেখানেই তাকাও না কেন সব জায়গায় আমাদের অভাব বিদ্যমান। সুতরাং তোমরা যদি এটা মনে করো যে হ্যাঁ আমি বাসায় যেভাবে ছিলাম, আমার একটা সুন্দর রুম, আমার একটা সুন্দর আমার একটা সুন্দর রুম, আমার একটা সুন্দর বেড, সুন্দর পরিবেশ, এরকম কোনো কিছু থাকবে, আমি খুব টাইমলি খাবার পাবো, খুব সুন্দর খাবার পাবো, এই জিনিসগুলো তোমাদের এক্সপেকটেশনে যদি থাকে তোমরা এখানে গিয়ে একটু ধরা খাবা। ঠিক আছে, তোমরা প্রথমে হয়তো ম্যাক্সিমাম জায়গাতেই তোমাদেরকে প্রথমে কিছুদিন গণরুমে থাকতে হবে, তারপরে তোমরা আলাদা আলাদা রুম পাবা। হয়তো বেডটা ভালো হবে না, তারপরে হয়তো মাথার উপরে ফ্যানটা থাকলেও থাকতে পারে, আর খুব স্লো ঘুরবে, হয়তো বাতাসটাই গায়ে লাগবে না। তারপরে হলের খাবার সেইটা হয়তো তোমার বাসার তুলনায় খুবই অন্যরকম লাগবে, মানে অনেক রকম সমস্যা তোমাদের হবে। এই জিনিসগুলোতে মানায় নিতে তোমাদের প্রথম প্রথম কিছু সমস্যা হবে। আচ্ছা যাই হোক, এই ক্ষেত্রে বলি সবসময় মাথায়, তখন তোমাদের মনে হবে যে এইসব খেয়ে এই পরিবেশে থেকে কিভাবে এই পড়াশোনাটা করা সম্ভব। শোনো, তোমাদের আগে ওই সিটে থেকে, ওই জায়গাতে থেকে, ওই হলের খাবার খেয়ে বহু স্টুডেন্ট ডাক্তার হয়ে গেছে, সুতরাং তুমিও পারবা। ঠিক আছে, এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই, এটা কোনো চ্যালেঞ্জ না, এটা পারবে, এটা নিয়ে মাথা ঘামানো যাবে না। ঠিক আছে, বাবা মাদেরকে বলি হ্যাঁ সন্তানরা আপনাদের আদরের, এবার সন্তানদেরকে তো বাইরে ছাড়তেই হবে। যখন আপনারা দেখবেন যে আপনারা বাসায় খুব ভালো ভালো খাবার খাচ্ছেন, অথচ আপনার ছেলে হয়তো খুব ছোট্ট একটা মুরগির মাংস দিয়ে হোস্টেলে খাবার খাচ্ছে,
মন খারাপ করার কিছু নাই, কারণ আপনার সন্তান খুবই ভাগ্যবানদের একজন, যে এতজন স্টুডেন্টকে পেছনে ফেলে সরকারি একটা জায়গায় পড়ার মতো একটা সুযোগ পাইছে। সুতরাং এটা নিয়ে কখনো বলবেন না, আহারে তুমি এত কষ্ট করে কিভাবে পড়তেছো বাবা, আমার তো বুকটা ফেটে যাচ্ছে। এভাবে সন্তানকে দুর্বল করার কোনো দরকার নাই। আপনারা ঠিক এই কথাটাই বলবেন যে হ্যাঁ, এইভাবেই মানুষ ডাক্তার হচ্ছে, এর আগে হইছে, তুমিও হবা, অভ্যস্ত হয়ে যাও, সময় একটু লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি পড়াশোনার সিস্টেমটা। তোমরা পড়াশোনার সিস্টেমে ঢুকে যাবা, রেগুলার পরীক্ষা হবে, কার্ড হবে, আইটেম হবে, টার্ম হবে, প্রফ হবে, সব কিছু হবে। মেডিকেল লাইনে সবচাইতে কমন যেটা একটা বিষয়, এবং এটা খুবই নর্মাল একটা বিষয়, সেটা হচ্ছে রিটেক বা সাপ্লিটা। হ্যাঁ, এটা নিয়েও হতাশ হওয়ার কিছু নাই। এটা হয়, বহু মানুষের হয়, তারা আবার এখান থেকে উতরায়ে যথারীতি ডাক্তার হয়ে বের হয়। ঠিক আছে? সুতরাং এটা নিয়ে আমি তো ক্লাসে কোনোদিন, এর আগ পর্যন্ত তো ক্লাসে কোনোদিন সেকেন্ড হই নাই, আর আজকে এসে আমি ফেল করলাম, এই মুখ আমি কাউকে কেমনে দেখাবো, এরকম চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এটা খুবই নর্মাল। হ্যাঁ, আবার এতটাও হাইপার হওয়ার দরকার নাই যে না আমাকে এখানেও টপ হইতে হবে। টপ হতে হবে না, তোমাকে রেগুলার থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ, সাপ্লিটা রেগুলার, তার মানে এই না যে আচ্ছা রেগুলার, তাহলে আমি সাপ্লি খেলে সমস্যা কোথায়, তাই বলে আমি সাপ্লি খাবো, ব্যাপারটা এরকম না। যদি বাই চান্স হয়েই যায় তখন ডিপ্রেসড হওয়া যাবে না, কিন্তু সাধারণত চেষ্টা করতে হবে এই জিনিসটা যেন আমার না হয়। দ্যাট মিনস তোমাদেরকে রেগুলার থাকতে হবে সব কিছুতেই। ঠিক আছে? আচ্ছা, মেডিকেল লাইফে পড়াশোনার চাপটা তোমরা এতদিন যেভাবে পড়ে আসছো সেখান থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সুতরাং প্রথমে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, তারপরে হচ্ছে কঠিন লাগবে, ইংলিশ মিডিয়ামের পড়া, সেটাতেও অভ্যস্ত হতে সমস্যা হবে। সব কিছু মিলায় প্রথম হয়তো অনেকেই দেখা যাবে অনেক দিন তোমরা ভয়েই বই খুলতেছো না, ক্লাস করে আসছো কিছুই বোঝো নাই, ভয়েই বইটা খুললা না, এরকম যাবে। যখন এই কাজটা রেগুলার করবা, একটা সময় যেয়ে তুমি অনেকটা পিছিয়ে যাবা, তখন তোমার কি হবে, এখন আমি কিভাবে কাভার করবো, এই একটা টেনশন শুরু হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো যার হবে তার আশেপাশে, মানে ধরো তোমার হলো না, তোমার কোনো একটা ফ্রেন্ডের হলো, তোমাদের প্রতি একটা অ্যাডভাইস, তাকে টেনে নিয়ে আসো। হ্যাঁ, কেউ যেন ওই সিচুয়েশনটাতে না যায়। ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করলেই আরেকজনকে সেই সিচুয়েশন থেকে তুলে নিয়ে আসতে পারবা। হ্যাঁ, আর পড়াশোনাটা যে বললাম যখন কঠিন লাগবে, মেডিকেলের একটা অন্যতম পাস করার বা উতরানোর সহজ উপায় হচ্ছে গ্রুপ স্টাডি করা। তুমি তোমার মতো পেয়ার্স খুঁজে নিবা। হ্যাঁ, যে যে কিনা, এখন পড়াশোনাটা কিন্তু সবার সমান হয় না, কারো একটু বেশি সময় লাগে, কারো একটু কম সময় লাগে, কেউ খুব সহজে ধরতে পারে, কেউ আস্তে ধরতে পারে। হ্যাঁ, তো তোমার যার সাথে পড়লে মনে হবে যে না এর সাথে যদি আমি পড়ি আমার জিনিসগুলো শেয়ার করতে সুবিধা হবে, তার সাথে তুমি পেয়ার করে নিয়ে তুমি তার সাথে পড়াশোনা করবা। গ্রুপ স্টাডিটা মেডিকেলের জন্য বলতে পারো, তোমাদের যে বইগুলো থাকবে ঠিক সেই বইয়ের মতোই কম্পালসারি। তুমি যদি একা একা পড়ো না, খুব কঠিন লাগবে, কিন্তু তুমি যদি গ্রুপ স্টাডি করো অনেক সহজ। ঠিক আছে? এটা হচ্ছে একটা কথা। সবার সাথে সব সময় সুন্দর সম্পর্ক মেনটেন করে চলবা। ঠিক আছে? কারোর সাথে কোনো রকম কোনো গন্ডগোল না। তা এই জিনিসগুলোতে কি হয়, খুব কঠিন পড়া, তারপরে যদি এক্সট্রা প্রেশারগুলো আসে তখন আরও বেশি কষ্ট লাগে। ঠিক আছে? আচ্ছা, এবার গার্জিয়ানদেরকে বলি, হ্যাঁ, এতদিন তো আপনাদের কাছে আপনাদের সন্তানদেরকে রাখছেন, ঠিক আছে, এখন তো আপনাদেরকে ছাড়তেই হবে, কোনো উপায় নেই। আমরা যারা মেডিকেলের টিচার হিসেবে আছি অবশ্যই আমরা তাদের খেয়াল রাখবো, এটা রাখতে হয়, রাখিও, কিন্তু তারপরেও আপনাদেরকে বলি, আপনাদের অন্তত 6 মাসে হলেও একবার আপনারা কলেজে আসেন, স্টুডেন্টের টিচারদের সাথে যোগাযোগ করেন। আপনারা তো গার্জিয়ান, আমাদের চাইতে অনেক বেশি সিনিয়র, আপনারা এতটুকু জানেন এই যে সন্তানরা এখন বাইরে যাচ্ছে, একটা নতুন জীবনে যাচ্ছে, বিপথে যাওয়ার এটা খুব সুন্দর একটা সময়। এই জিনিসটা আপনাদেরকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। 6 মাসে আসেন, খোঁজ নেন সে রেগুলার ক্লাস করতেছে কিনা, সে রেগুলার পরীক্ষাগুলো দিচ্ছে কিনা, তার পারফরমেন্সটা কেমন হচ্ছে, তার সম্পর্কে টিচার থেকে শুরু করে ফ্রেন্ডস কারো কোনো কমপ্লেইন আছে কিনা, জাস্ট এই খোঁজগুলো নেন। এই জিনিসগুলো আপনারা, হ্যাঁ আমার সন্তান তো এখন মেডিকেলে ভর্তি হচ্ছে, ও তো এখন এনাফ বড় হয়ে গেছে, আমার তার খোঁজ না, এটা না, সে বড় হয় নাই, সে এখন অনেক অবারিত একটা সুযোগের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, সে কিন্তু মানসিকভাবে যতটা না বড় হয়েছে তার চাইতে তার সুযোগটা তার সামনে অনেক বেশি, সে কিন্তু খুব চট করে হারায় যাবে।
আপনাদেরকে এখনই লাগামটা ছাড়া যাবে না। ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা একটু অন্তত ৬ মাসে একবার আপনারা বাচ্চাটার খোঁজ নেন। কোনো সমস্যা থাকলে টিচারদের সাথে কথা বলেন। আর স্টুডেন্ট তোমরা যারা আছো, এখনকার আমাদের সময়কার তুলনায় এখনকার টিচাররা অনেক বেশি ফ্রেন্ডলি। তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো রকম কোনো সমস্যা, তোমরা ফ্র্যাঙ্কলি টিচারদের সাথে কথা বলতে পারো। হ্যাঁ, টিচাররা এখন সবাই অনেক ফ্র্যাঙ্কলি, কোনো রকম কোনো সমস্যা নাই, তোমাদের ডিপ্রেশনের কোনো কারণ নাই। এই যে আজকে তোমরা মেডিকেলে ঢুকছো, তোমরা অবশ্যই ডাক্তার হয়ে বের হবা। এরপরে আসি, এটা তো গেল পড়াশোনার দিকটা, তোমরা ভর্তি হইলা, পড়াশোনা করবা। তারপর যখন ফাইনাল ইয়ারের দিকে যাবা বা এখন থেকেই মানুষ যখন পড়াশোনা করে বা কোনো একটা গ্র্যাজুয়েশনে ঢোকে, তখন সে এই জিনিসটা একটু চিন্তা করে যে আমি যেখানে যাচ্ছি আমার ভবিষ্যৎটা কী। সবাই তো একটা ইনকাম করবে, ভবিষ্যতে কিছু একটা করবে, এই উদ্দেশ্য নিয়েই পড়াশোনাটা করে, তাই না? তো তোমাদেরও মাথায় চিন্তা আসতে পারে যে আমি যেখানে পড়তেছি আমি আসলে ভবিষ্যতে কী করব, আমার কী হবে, হ্যাঁ, বা আমার ইনকামের সুযোগটা কতটুকু, আমার ওয়ার্কিং লাইফটা আমার কেমন হবে। সেই ক্ষেত্রে বলি, অনেকে তোমাদেরকে বলবে যে বিসিএসও তো রেগুলার ডেন্টিস্টের পোস্ট দেয় না। কথা সত্য, রেগুলার ডেন্টিস্টের পোস্ট থাকে না। এটা শুনে তুমি যদি মনে করো হাই রে, তাহলে আমি কই আসলাম, না, তুমি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ঢাকা ভার্সিটির বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে, কোনোটারই আসলে রেগুলার পোস্ট হয় না। ওই যে বললাম, বাংলাদেশ তো আর এত বড় ওরকম দেশ না যে সব দিক থেকে আমাদেরকে সুযোগ প্রোভাইড করতে পারবে। আর উন্নত দেশ, তোমরা আমেরিকা, ইউরোপও যদি চিন্তা করো, সেখানেও জব স্কারসিটি আছে। ঠিক আছে? সুতরাং এটা নিয়ে হতাশ হওয়া যাবে না যে বিসিএস এ রেগুলার পোস্ট দেয় না। যেইটা তোমার জন্য যখন পোস্ট দিবে তুমি সেটা অ্যাপ্লাই করবা। মনে করবে সেটাই আমার জন্য ওয়ান অ্যান্ড অনলি। ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। এটা গেল তুমি যদি সরকারি চাকরি করো। তাছাড়াও যেটা আছে যে তুমি সরকারি চাকরি করবা, ডেন্টিস্ট্রিতে পোস্ট দিচ্ছে না, অথবা ডেন্টিস্ট্রি পড়তে এসে তোমার মনে হচ্ছে যে না, আমি ডাক্তার হতে চাই না, আমি তো আসলে এই লাইনে পড়তেও চাই নাই, আমি তো অন্য লাইনে যেতে চাইছিলাম, আমি এখন জেনারেল লাইনে যাব, আমি ইউএনও হব, বা আমি পুলিশ হব, আমি ট্যাক্সে যাব, আমি কাস্টমসে যাব, এরকম বিভিন্ন যে ক্যাডারগুলো আছে, আমি এই লাইনে চলে যাব, আমি এখানে থাকবো না। এই লাইনে তোমাদের জন্য ওপেন। তোমরা জেনারেল বিসিএস অ্যাপ্লাই করতে পারো, সেটা প্রতি বছর হয়, মানে প্রতিটা বিসিএসই সার্কুলার থাকে, তোমরাও সেটাতে অ্যাপ্লাই করতে পারবা। ডাক্তার হিসেবে এটাতে তোমাদের কোনো রকম কোনো বাধা নেই, এবং তোমরা সেটা, সেই সুযোগটাও তোমরা নিতে পারো। আচ্ছা, এরপরে যেটা আসছে, যে আগে যে ভাই যেটা বলে গেলেন, নিজস্ব চেম্বার দেওয়ার ক্ষমতা তো তোমাদের একটা আছে, তোমরা নিজস্ব চেম্বার একটা দিতেই পারো। ঠিক আছে? সেই দিক থেকেও তোমাদের সুবিধা আছে। তারপরে ব্যাংক সেক্টর যেতে পারো, মানে সব দিকে। এটা জাস্ট একটা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট বলো বা একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বলো, মানে জেনারেল স্টুডেন্টরা যেখানে যেখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমরাও সেখানে সেখানেই অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে, হয়তো বা তখন তোমাদের ডাক্তারি পেশাটা হবে না। অনেকেরই কিন্তু থাকে যে আমি ডাক্তারি করবো না, আমার একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দরকার, আমি জব সুইচ করবো। ঠিক আছে? সেই ক্ষেত্রে তারা এরকম, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে তোমাদের সামনে অনেক উইন্ডো আছে, কাজ করতে চাইলে অনেক উইন্ডো আছে। এরপরে অনেকের মনে হতে পারে আমি দেশেই থাকবো না, দেশের বাইরে চলে যাব। হ্যাঁ, একজন ডাক্তার হিসেবে তুমি যদি দেশের বাইরে যেতে চাও, সেটা আমাদের জন্য অনেকটা কঠিন, কিন্তু তাছাড়াও দেশের বাইরে যাওয়ারও অনেক সুযোগ আছে। ঠিক আছে? রিসার্চার হিসেবে তোমরা যেতে পারো, আমার ফ্রেন্ডরাও দেশের বাইরে আছে, তারাও দেশের বাইরে চলে গেছে, তারাও দেশের বাইরে কাজ করতেছে। তোমরা যদি যারা সলিমুল্লাতে আসো, সলিমুল্লাতে গেলেও দেখবা একজন ম্যাডাম, দুইজন ম্যাডাম অলরেডি দেশের বাইরে আছে। একজন এখনো অস্ট্রেলিয়াতে আছে, উনি আমাদের কলিগ ছিলেন। এখান থেকে বিসিএস জব করতে করতে পরে ওনার সুযোগ হওয়াতে উনি অস্ট্রেলিয়াতে শিফট করে গেছেন। তো সুতরাং দেশে বলো, দেশের বাইরে বলো, সব জায়গায় তোমাদের সুযোগ আছে। তোমাদের যেটা করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। তোমরা যদি যোগ্য হও, অবশ্যই তোমরা কিছু না কিছু করতে পারবা, অবশ্যই পারবা। আর মানে এটাও আছে, অনেকে হয়তো এবার তোমাদেরকে উদাহরণ দেখাবে যে ওই যে একজন ডেন্টিস্ট আছে, সে তো কিছু করতে পারে নাই, ওই যে অমুক ডেন্টিস্ট আছে, সে এখন ঘরে বসে আছে। হ্যাঁ আছে, সেটা শুধু ডেন্টিস্ট হবে কেন, সেটা এমবিবিএসেও আছে, সেটা ঢাকা ভার্সিটির স্টুডেন্টেও আছে, সেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টেও আছে। সব জায়গায় সবাই তো সবসময় সফল হয় না। ঠিক আছে? এটাও কিন্তু একটা সত্য কথা, সবাই সবসময় সফল হবে না। সুতরাং যারা আপাতত কিছু করতে পারেননি, তারা যেন তোমাদের উদাহরণ না হয়। যারা কিছু করছে তাদেরকে উদাহরণ হিসেবে নাও, তাহলে অবশ্যই তোমরাও পারবা। না পারার তো কিছু নাই, আমি যদি পারি তোমরা কেন পারবা না? ঠিক আছে? তো
তো এটা হচ্ছে মোটামুটি অনেকগুলো কথা তোমাদেরকে বলে ফেলছি। আচ্ছা, মিটফোর্ডে সলিমুল্লাহতে কে কে আসছো যেন? আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে অবশ্যই দেখা হবে যেদিন তোমাদের ওরিয়েন্টেশনের কি ডেট দিচ্ছে মিটফোর্ডে? আচ্ছা, তো ওরিয়েন্টেশনে হয়তো দেখাটা নাও হতে পারে, আমি ম্যাটারনিটি লিভে আছি। জুলাইয়ের পর জুলাইয়ের মাঝামাঝি সময় গিয়ে আমি জয়েন করব। তারপর থেকে আমাকে দেখতে পাবা। তো যাই হোক, তোমরা যে যেখানে রাজশাহী ডেন্টালে কে আসো? আচ্ছা, আমি রাজশাহী ডেন্টালের স্টুডেন্ট ছিলাম, আমার খুবই সফট কর্নার ওইটা। যাই হোক, আর ক্যাম্পাস লাইফ, নতুন জীবন অবশ্যই খুব এনজয় করবা। আমি যদি আমার ক্যাম্পাস লাইফটা তোমাদেরকে এখন একটু দেখাতে পারতাম যে আমি আসলে কতটা এনজয় করছি। হ্যাঁ, আমি তো রেগুলার পাস করছি, বিসিএস দিছি, একটা কোর্সও করছি, তারপরে এখন টিচিং প্রফেশনে আছি, সবই তো করছি। কিন্তু তাই বলে কিন্তু আমি যে শুধু পড়াশোনা করছি ব্যাপারটা কিন্তু এরকমই ছিল না। ঠিক আছে? আমি কিন্তু খুব মজা করছি এবং আমি এখনো এক্সপেক্ট করি যে আমাকে একটা দিন হলেও যদি আমার ক্যাম্পাস লাইফটা দেওয়া যেত। আমি এতটাই মিস করি আমার ক্যাম্পাস লাইফটাকে। সুতরাং এমন একটা লাইফ তোমরা লিড করো যেন এটা তোমাদের সারা জীবন, এই জীবনটা মনে রাখো যে না, আসলে একটা জীবন ছিল। কারণ এর পরে যেখানে যাবা সেখানে আসলে এরকম জীবন আর পাবা না। এই স্টুডেন্ট লাইফের এইটাই শেষ। পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থাকবা, কিন্তু আসলে এটা স্টুডেন্ট লাইফের মধ্যে পড়বে না। ঠিক আছে? সুতরাং জীবনটাকে এনজয় করবা, অবশ্যই লিমিটের মধ্যে থেকে। পড়াশোনাটাকে অবশ্যই ঠিক রাখবা। সব কিছুর মধ্যে তোমাদের ভাইয়ারা বলে গেছেন যে সব কিছুর মধ্যে ব্যালেন্স করে চলবা। ব্যালেন্স করলেই অবশ্যই দেখবা তোমাদের জীবনের সব কিছু সুন্দর। অবশেষে তোমাদের সবার জন্য আবার অনেক শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।